আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত দাঁড়াও নামক যে কবিতাটি রয়েছে শক্তি চট্টোপাধ্যায় রচিত, এই দাঁড়াও কবিতাটির হাতে কলমে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো শুরু করছে আজকের মূল ভিডিও। ক্লাস 8-এর শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর দেখবে। হাতে কলমে বলে লেখা আছে। একের এক দাগে তোমাদের প্রশ্ন রয়েছে শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার বহড়ু গ্রামে জন্মগ্রহণ করেন। শক্তি চট্টোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার বহড়ু গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে একের দুই দাগের প্রশ্ন রয়েছে তার লেখা একটি উপন্যাসের নাম লেখো। এখানে আমি দুটো নাম লিখেছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো বা দুটোই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তার লেখা বিখ্যাত উপন্যাস কুয়োতলা, অবনী বাড়ি আছো প্রভৃতি। এই কুয়োতলা এবং অবনী বাড়ি আছো এই দুটোকে সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে। এরপরে চলে আসছি দুই দাগের প্রশ্নে। দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে কি, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হচ্ছে। দুইয়ের এক দাগে মত শব্দ ব্যবহার করা হয় কখন, তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কোনো কিছুর সঙ্গে তুলনা বা সাদৃশ্য বোঝাতে মত শব্দটি ব্যবহার করা হয়। দাঁড়ি, কোনো কিছুর সঙ্গে তুলনা বা সাদৃশ্য বোঝাতে মতো শব্দটি ব্যবহার করা হয়। দাঁড়ি, উদাহরণ একটা বক্স করে এভাবে লেখো উদাহরণ, তারপরে দুটো পয়েন্ট করবে। তুলোর মতো নরম গাল, অর্থাৎ নরম গালকে তুলোর সাথে তুলনা করা হচ্ছে, তো এর জন্যই আমরা মতো শব্দটি ব্যবহার করেছি, তুলোর মতো নরম গাল। আরও একটি উদাহরণ হলো শিশুর হাসি ফুলের মতো স্নিগ্ধ। শিশুর হাসি ফুলের মতো স্নিগ্ধ। এরপরে চলে আসছি দুইয়ের দুই দাগের প্রশ্নে। দুইয়ের দুই দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন। তো এই প্রশ্নের উত্তর তোমরা লেখো শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি পাখির মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি পাখির মতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। দাঁড়ি, পাখির উড়ে চলা ও তার আচরণের মধ্যে স্বাধীন সত্তার প্রতি ইঙ্গিত রয়েছে। পাখির উড়ে চলা ও তার আচরণের মধ্যে স্বাধীন সত্তার প্রতি ইঙ্গিত রয়েছে। দাঁড়ি, তেমন স্বাধীন মানসিকতা নিয়েই আর তো দুঃখিত নিপীড়িত মানুষের তেমন স্বাধীন মানসিকতা নিয়েই আর তো দুঃখিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কবি। পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কবি। এরপরে চলে আসছি দুইয়ের তিন দাগের প্রশ্নে। দুইয়ের তিন দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, মানুষই ফাঁদ পাতছে, কবি এ কথা কেন বলেছেন। মানুষ শব্দের সঙ্গে ই শব্দটি ই ধ্বনি যোগ করেছেন কেন, তোমার কি মনে হয়। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা অনুসারে মানুষের হিংসা লোভ লালসার হাত থেকে। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা অনুসারে মানুষের হিংসা লোভ লালসার হাত থেকে মানুষ বাঁচতে পারে না। মানুষ বাঁচতে পারে না। দাঁড়ি, অর্থ ও ক্ষমতার প্রতি আসক্তি সমগ্র মানব সমাজকে অর্থ ও ক্ষমতার প্রতি আসক্তি সমগ্র মানব সমাজকে অতিষ্ঠ করে তোলে। অতিষ্ঠ করে তোলে। দাঁড়ি, অর্থাৎ মানুষের যাবতীয় দুঃখ দুর্দশার কারণ অর্থাৎ মানুষের যাবতীয় দুঃখ দুর্দশার কারণ হয়ে ওঠে মানুষ নিজেই। হয়ে ওঠে মানুষ নিজেই। দাঁড়ি, মানুষ নিজের উন্নতির স্বার্থে অন্যকে ফাঁদে ফেলতে তথা বিপদে ফেলতে পিছু পা হয় না। মানুষ নিজের উন্নতির স্বার্থে অন্যকে ফাঁদে ফেলতে তথা বিপদে ফেলতে পিছু পা হয় না। দাঁড়ি, তাই কবি এমন মন্তব্য করেছেন। তাই কবি এমন মন্তব্য করেছেন। দাঁড়ি, এরপরে প্যারা চেঞ্জ করে লিখবে একই সাথে মানুষই ফাঁদ পাতছে অংশে মানুষের প্রতি মানুষেরই বর্বরতাকে জোর দিয়ে বোঝাতে রস্যই বা ই ধ্বনিটি যোগ করা হয়েছে। মানুষ ই ফাঁদ পাতছে অংশে মানুষের প্রতি মানুষেরই বর্বরতাকে জোর দিয়ে বোঝাতে ই ধ্বনিটি যোগ করা হয়েছে। দাঁড়ি, এরপরে চলে আসছি দুইয়ের চার দাগের প্রশ্নে। দুইয়ের চার দাগের প্রশ্নে বলা হচ্ছে তোমার মতো মনে পড়ছে এই পংক্তির অন্তর্নিহিত অর্থ কী। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় তোমার মতো মনে পড়ছে পংক্তিতে তোমার বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়নি।
শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় তোমার মতো মনে পড়ছে পংক্তিতে তোমার বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয়নি। দাঁড়ি তোমার বলতে সমাজের সমগ্র শুভবোধ মানবিকতাকে বোঝানো হয়েছে। তোমার বলতে সমাজের সমগ্র শুভবোধ মানবিকতাকে বোঝানো হয়েছে। দাঁড়ি অর্থাৎ বর্তমান পৃথিবীর হিংসাপরায়ণ বর্বরচিত সমাজের সমাজের মাঝে কবি শুভবুদ্ধি সম্পন্ন মানবিকতা সম্পন্ন ব্যক্তিদের মনে মনে স্মরণ করেছেন। দাঁড়ি এরপরে চলে আসছি 2-এর 5 দাগের প্রশ্নে। 2-এর 5 দাগের প্রশ্নে বলা হচ্ছে এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পংক্তিটির বিশেষত্ব কোথায়? এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে গৃহীত প্রশ্নে উদ্ধৃত পংক্তিটিতে সে ধ্বনিটি একাধিকবার ব্যবহারের মাধ্যমে অনুপ্রাস অলঙ্কারের সৃষ্টি হয়েছে। দাঁড়ি এছাড়া দাঁড়াও শব্দটি একাধিকবার ব্যবহারের মাধ্যমে কবিতাটিকে কাব্যগুণে সমৃদ্ধ করেছে। দাঁড়ি এবার একটা বক্স করে পয়েন্ট করে লেখো এই ধরনের দুটি বাক্য লেখো। ক সবুজ ঘাসের শেষে আকাশ গিয়ে মেশে আমি তারে ভালোবেসে ছুটে যাই। দাঁড়ি খ রং আছে তুলি আছে আর আছে খাতা বেশ। দাঁড়ি এরপরে চলে আসছি 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্নে বলা হচ্ছে মানুষ বড় কাঁদছে কি কারণে কবি এই কথা বলেছেন? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি যে সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে লেখা তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম অসহিষ্ণুতা। দাঁড়ি তখন ইউরোপ ও এশিয়া জাতিদ্বন্দ্বে অর্থনৈতিক দ্বন্দ্বে নিয়োজিত ছিল। দাঁড়ি মানুষের হাতে মানুষের নির্মম অত্যাচার দেখে কবি তাই বলে উঠেছেন কমা দিয়ে ইনভাইটেড কমার মধ্যে লিখবে মানুষ বড় কাঁদছে। দাঁড়ি আলোচ্য পংক্তির মাধ্যমে সমাজে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের চরম হতাশা প্রকাশিত হয়েছে। দাঁড়ি এরপরে চলে আসছি 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই পংক্তিটিকে 3 বার ব্যবহার করার কারণ কি হতে পারে বলে তোমার মনে হয়? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি একদিকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অসহায় নির্যাতিত দুঃখী মানুষের কথা বলেছেন। দাঁড়ি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি একদিকে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে অসহায় নির্যাতিত দুঃখী মানুষের কথা বলেছেন। দাঁড়ি তেমনি সমাজের মানবিক বোধসম্পন্ন মানুষদের আহ্বান করেছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। দাঁড়ি প্রশ্নোদ্ধৃত পংক্তিটির মাধ্যমে কবি অসহায় মানুষের একাকিত্বকে তুলে ধরার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আর সমগ্র কবিতায় পংক্তিটি 3 বার ব্যবহার করে কবি শুভবুদ্ধি সম্পন্ন
মানুষদের বারবার আহ্বানের মাধ্যমে তাদের কর্তব্যবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। মানুষদের বারবার আহ্বানের মাধ্যমে তাদের কর্তব্যবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। দাঁড়ি। এবার 5 দাগের প্রশ্ন দেখো কি রয়েছে, কবিতাটির নাম দাঁড়াও কতটা সার্থক? কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি? তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও। তো 5 দাগের প্রশ্নের উত্তরটি দুটো পার্টে লিখতে হবে। তো তোমরা প্রথমে এইভাবে লিখবে, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটিতে একদিকে মানুষের দুঃখ দুর্দশার কথা বলা হয়েছে, দাঁড়ি বলা হয়েছে মনুষ্যত্বের মানবিকতার অপমান লাঞ্ছনার কথা, বলা হয়েছে মনুষ্যত্বের মানবিকতার অপমান লাঞ্ছনার কথা, দাঁড়ি অন্যদিকে এই অসহায় অত্যাচারিত ও ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথাও আছে, অন্যদিকে এই অসহায় অত্যাচারিত ও ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথাও আছে, দাঁড়ি সম্পূর্ণ কবিতাটির মূল সুরই হলো অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান। সম্পূর্ণ কবিতাটির মূল সুরই হলো অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান, দাঁড়ি দাঁড়াও নামকরণের মাধ্যমে সেই বার্তাই প্রতিফলিত হয়েছে, দাঁড়াও নামকরণের মাধ্যমে সেই বার্তাই প্রতিফলিত হয়েছে, দাঁড়ি তাই নামকরণটি যথার্থ সার্থক, তাই নামকরণটি যথার্থ সার্থক, দাঁড়ি কবিতাটির নামকরণ মানুষ বড় কাঁদছে হলে অসহায় নির্যাতিত মানুষের হতাশা প্রাধান্য পেত। কবিতাটির নামকরণ মানুষ বড় কাঁদছে হলে অসহায় নির্যাতিত মানুষের হতাশা প্রাধান্য পেত, দাঁড়ি প্রাধান্য পেত নেতিবাচক মনোভাবের, প্রাধান্য পেত নেতিবাচক মনোভাবের, দাঁড়ি কিন্তু কবি নেতিবাচকতাকে প্রাধান্য না দিয়ে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে দাঁড়ানোর আহ্বানের মাধ্যমে জাগিয়ে তুলেছেন আশা ইতিবাচক বার্তা, দাঁড়ি তাই কবিতার নামকরণ দাঁড়াও যথার্থ সার্থক, তাই কবিতার নামকরণ দাঁড়াও যথার্থ সার্থক। এরপরে চলে আসছি 6 দাগের প্রশ্নে দেখো কি বলা হচ্ছে, কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় কবি অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন, দাঁড়ি কিন্তু কাকে তিনি অনুরোধ করেছেন তা স্পষ্ট করে বলেননি, দাঁড়ি এবার প্যারা চেঞ্জ করে লেখো, আসলে কবিতাটি মনোযোগ সহকারে পাঠ করলে বোঝা যায় কবি নির্দিষ্ট একজনকে মানুষের পাশে দাঁড়াতে বলেননি, দাঁড়ি কবি মানুষের শুভবোধ মানবিকতা মনুষ্যত্বকে সম্বোধন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন, দাঁড়ি হিংস্র স্বার্থপর পাশবিক সমাজের বিপরীতে কবি তুমিকে অর্থাৎ শুভবোধ তথা মানবিকতা বোধ সম্পন্ন মানুষকে স্থাপন করেছেন এবং তাদের আহ্বান করেছেন দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, দাঁড়ি এরপরে চলে আসছি 7 দাগের প্রশ্নে বলা হচ্ছে, কবিতাটি চলিত বাংলায় লেখা শুধু একটা শব্দ সাধু ভাষার, শব্দটি খুঁজে বার করো এবং শব্দটিকে এভাবে ব্যবহার করেছেন কেন কবি। তো আমাদের বার করতে হবে যে সেই সাধু ভাষাটি কী এবং কবি এই সাধু ভাষাটি কেন ব্যবহার করেছেন। তো লেখো, শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় একটি মাত্র সাধু ভাষার শব্দ ব্যবহার করা হয়েছে। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতায় একটি মাত্র সাধু ভাষার শব্দ ব্যবহার করা হয়েছে, তা হলো কমা দিয়ে একটা হাইফেন দাও, তারপর ইনভাইটেড কমার মধ্যে লেখো তাহার, কি লিখবে তাহার। এবার প্যারা চেঞ্জ করে
লিখবে তার শব্দটি দ্বারা আলোচ্য কবিতায় নির্দিষ্ট একজনকে বোঝানো হয়নি। তার শব্দটি দ্বারা আলোচ্য কবিতায় নির্দিষ্ট একজনকে বোঝানো হয়নি, কমা, বোঝানো হয়েছে পৃথিবীর সমস্ত অসহায় মানুষকে। বোঝানো হয়েছে পৃথিবীর সমস্ত অসহায় মানুষকে। দাঁড়ি, পৃথিবী জুড়ে অসহায়তার এই সামগ্রিক ব্যাপ্তি, পৃথিবী জুড়ে অসহায়তার এই সামগ্রিক ব্যাপ্তি বোঝাতে তাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। দাঁড়ি, তার এর বদলে তাহার শব্দ ব্যবহার কবিতায় ছন্দের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি, তার এর বদলে তাহার শব্দ ব্যবহার কবিতায় ছন্দের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বক্তব্যটিকে গাম্ভীর্যতা প্রদান করেছে। বক্তব্যটিকে গাম্ভীর্যতা প্রদান করেছে। দাঁড়ি, এরপরে চলে আসছি ৮ দাগের প্রশ্নে। ৮ দাগের প্রশ্নে বলা হচ্ছে প্রথম স্তবকের ৩টি পংক্তির প্রত্যেকটির দল সংখ্যা কত? প্রতিটি পংক্তি কটি রুদ্ধদল ও মুক্তদল নিয়ে তৈরি? তো এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো আমি অনেকগুলো রেফারেন্স বইতে দেখেছি যে তাৎপর্যপূর্ণভাবে সেখানে ভুল উত্তর দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে দল বিশ্লেষণ করে বুঝিয়ে তারপরে উত্তরটি করে দেবো। তো প্রথমে এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের উত্তর নয়, দলটা আসলে কি সেটা বিশ্লেষণ করে বোঝাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কতগুলো দল সংখ্যা রয়েছে এবং কতগুলো রুদ্ধদল এবং মুক্তদল রয়েছে। আমরা যখন কোনো কবিতা পড়ি বা উচ্চারণ করে আমরা যখন সেই কবিতাগুলোকে পড়ছি, দেখো প্রথম লাইন বলছি, যখন এই মানুষ শব্দটা আমরা বলবো তখন মা এই ধ্বনিটা একবারেই কোনো বাধা ছাড়া উচ্চারিত হয়ে যাবে, কিন্তু নুস নয়রস্যু মূর্ধন্যস এটা রুদ্ধ অবস্থায় উচ্চারিত হচ্ছে। তো যেটা একবারে আমরা উচ্চারণ করে ফেলতে পারছি সেটা মুক্তদল, ব্যাকরণের নিয়ম অনুযায়ী মুক্তদলের চিহ্ন হচ্ছে এইরকম। আর যেটা একবারে উচ্চারিত না হয়ে অন্য কোনো পদে অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে রুদ্ধদল। যেমন মা নুস, অর্থাৎ একটি মুক্তদল একটি রুদ্ধদল। তারপরে ব ড় এই দুটোই মুক্তদল। কাঁধ, এই কাঁদছে এটাকে যদি আমরা উচ্চারণ করি কী হবে? কাঁদছে। তো এই কাঁধটা হচ্ছে রুদ্ধদল এবং ছেটা হচ্ছে মুক্তদল। তারপরে তুমি, তুমি এই দুটোই মুক্তদল। তারপরে মানুষ কিভাবে উচ্চারণ হবে? মানুষ, তাহলে মাটা হচ্ছে মুক্তদল আর নুসটা হচ্ছে রুদ্ধদল। তারপরে হো এ, হো এ, তো এটা হচ্ছে কি আমাদের দুটো মুক্তদল পাচ্ছি। তারপরে পাশে দুটো মুক্তদল পাচ্ছি এবং দাঁড়াও শব্দটা আমরা উচ্চারণের ক্ষেত্রে দা একটা মুক্তদল পাচ্ছি, রাও একটা রুদ্ধদল পাচ্ছি। তো এইভাবেই পরের দুটো লাইন হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দলগুলো দেখি তাহলে মোট কটা দল হচ্ছে মুক্তদল এবং রুদ্ধদল মিলিয়ে? ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬। তো এইভাবে পরের দুটো লাইনেও দেখবে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬, ১৬টা করে দল রয়েছে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্রথম স্তবকের ৩টি পংক্তির প্রত্যেকটির দল সংখ্যা কত? তো প্রত্যেকটির দল সংখ্যা হবে ১৬টি। তো প্রথম উত্তরের ক্ষেত্রেই লিখবে প্রথম স্তবকের ৩টি পংক্তির প্রত্যেকটির দল সংখ্যা ১৬টি। প্রত্যেকটির দল সংখ্যা ১৬টি। এবং আমাদের প্রশ্নের পরের পার্টে বলা হয়েছে প্রতিটি পংক্তি কটি রুদ্ধদল ও মুক্তদল নিয়ে তৈরি। এখানে কিছু রেফারেন্স বইতে যেটা ভুল করেছে সেটা হলো, এখানে যেহেতু প্রশ্নটা বলা হয়েছে যে প্রতিটি পংক্তি কটি রুদ্ধদল ও মুক্তদল নিয়ে তৈরি, তো সেক্ষেত্রে তারা গড়ে একটা মুক্তদল বা রুদ্ধদল বার করে দিয়েছে এবং তারা বলছে যে প্রত্যেকটা লাইনেই এই কটা রুদ্ধদল এবং এই কটা মুক্তদল। সেটা কিন্তু নয়। এটার উত্তরটা এরকম হবে, দেখো প্রতিটি পংক্তিতে মুক্তদল ও রুদ্ধদলের সংখ্যা যথাক্রমে প্রথম পংক্তি ১২টি মুক্তদল ৪টি রুদ্ধদল, ১২টি মুক্তদল ৪টি রুদ্ধদল। দ্বিতীয় পংক্তি ১১টি মুক্তদল ৫টি রুদ্ধদল, ১১টি মুক্তদল ৫টি রুদ্ধদল। তৃতীয় পংক্তি ১২টি মুক্তদল ৪টি রুদ্ধদল, তৃতীয় পংক্তি ১২টি মুক্তদল ৪টি রুদ্ধদল। তো এ প্রসঙ্গে দ্বিতীয় লাইনে কিভাবে ১১টি মুক্তদল ও ৫টি রুদ্ধদল হচ্ছে সেটা একটু তোমাদের বুঝিয়ে নিই। যেমন মানুষ ই ফাদ, তাহলে মাটা হচ্ছে মুক্তদল, নুসটা হচ্ছে রুদ্ধদল, ইটা হচ্ছে মুক্তদল, ফাত রুদ্ধদল, পাত রুদ্ধদল, ছে মুক্তদল, তুমি দুটো মুক্তদল, পা এটা হচ্ছে মুক্তদল, ক্ষীর এটা হচ্ছে রুদ্ধদল, মতো এই দুটোই মুক্তদল, পাশে দুটোই মুক্তদল, দা এটা মুক্তদল, রাও এটা হচ্ছে
রুদ্ধদল। তাহলে আমাদের মোট কটা রুদ্ধদল পাচ্ছি? 1 2 3 4 5। তাহলে দেখো আমরা দ্বিতীয় লাইনে কিন্তু 5টা রুদ্ধদল পাচ্ছি এবং 11টা মুক্তদল পাচ্ছি, এবং তৃতীয় লাইনের ক্ষেত্রে আমরা এভাবে 12টি মুক্তদল এবং 4টি রুদ্ধদল পাচ্ছি। আশা করি তোমাদের বোঝানো গেল। এরপরে চলে আসছি 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে কি ঘটেছে লেখো। এখানে আমাদের সন্ধ্যা থেকে সন্ধে হয়েছে, তো এখানে কি ঘটেছে? এখানে যেটা ঘটেছে সেটা হলো স্বরসঙ্গতির ফলে শব্দের শেষে আ ধ্বনি এ ধ্বনিতে পরিণত হয়েছে। স্বরসঙ্গতির ফলে শব্দের শেষে আ ধ্বনি এ ধ্বনিতে পরিণত হয়েছে। এরপরে রয়েছে ফাদ। তো এই ফাদটা কি হয়েছে? শত নাসিক্যি ভবন ঘটেছে। শত নাসিক্যি ভবন ঘটেছে, কারণ এখানে চন্দ্রবিন্দু এসেছে, তার জন্য এটা শত নাসিক্যি ভবন ঘটেছে। তো এটাই ছিল ক্লাস 8-এর শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটির অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।